নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। আর যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কয়লা পাচার মামলা। এই কয়লা পাচার মামলা এ রাজ্য রাজনীতিতে একটা আলোচিত বিষয়। আর সেই মামলাতে বিচারকের প্রশ্নের মুখে সিবিআই। মঙ্গলবার মামলার চার্জ গঠনের কথা থাকলেও দুই অভিযুক্তের অনুপস্থিতিতে চার্জ গঠন হয়নি। চার্জশিটের কপি পাননি অভিযুক্তের আইনজীবী। তদন্ত কতদিন ধরে চলবে, প্রশ্ন তুলে সিবিআইকে তিরস্কার আদালতের। এদিন আসানসোল সিবিআই কোর্টে হাজিরা কয়লা পাচারকাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝির। ৩রা জুলাইয়ের মধ্যে চার্জশিট জমার নির্দেশ আদালতের। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, দেখব এই প্রতিবেদন। শিরোনামে কয়লা পাচার মামলা, ভর্ৎসনার মুখে সিবিআই। তদন্ত কতদিন চলবে, প্রশ্ন বিচারকের। ভোটের আবহে শিরোনামে কয়লা পাচার মামলা। মঙ্গলবার মামলার চার্জ গঠনের কথা থাকলেও তা হয়নি। দুই অভিযুক্ত নারায়ণ খড়কা ও জয়দেব মণ্ডল আদালতে হাজির হননি। অভিযুক্তদের আইনজীবীদের অধিকাংশই চার্জশিটের কপি হাতে পাননি, তাই এদিন ফাইনাল চার্জ গঠন করা সম্ভব হয়নি। এরপরই সিবিআইকে বিচারক রাজেশ চক্রবর্তীর প্রশ্ন, তদন্ত কতদিন চলবে? 70 থেকে 75 বছরের কয়েকজন জেল খেটে বিচারের আশায় বসে রয়েছেন। এভাবে চলতে পারে না। আর কি কোনো চার্জশিট জমা দেবেন? সিবিআই এর জবাব, চার্জশিট জমা দেওয়া হবে। ৩রা জুলাইয়ের মধ্যে চার্জশিট জমার নির্দেশ আদালতের। পরের শুনানিতে অভিযুক্তকে হাজিরার নির্দেশ বিচারক রাজেশ চক্রবর্তীর। আজকে কোর্টে অনুপ মাঝি প্রেজেন্ট ছিলেন। ওনার যে একটা 82-83 যে অ্যাপ্লিকেশন দেওয়া ছিল সেটা আমরা দিয়েছি, সেটা জজ সাহেব হিয়ারিং এর জন্য রেখেছেন। এবং আমরা সিবিআই আমাদেরকে যে কপি সার্ভিস করেছেন সেটা অনেক ভলিউমিনাস হওয়ায় আমরা টাইম চেয়েছি সেটাকে রিডিউস করার জন্য। আজকে চার্জ গঠন হওয়ার কথা ছিল, আজই চার্জ গঠন হবে। কয়লা পাচার কাণ্ডে আসানসোল সিবিআই আদালতে হাজিরা মাস্টারমাইন্ড অনুপ মাঝি ওরফে লালার। সিবিআই এর বিশেষ আদালতের নির্দেশে মঙ্গলবার আসানসোলে সিবিআই আদালতে হাজিরা দেন অনুপ মাঝি। গত সোমবার 10 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পান লালা। লালার সঙ্গে আরও 43 জনের নাম এই কয়লা কাণ্ডে জড়িত। আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি, তাদের সঙ্গে আপনাদের আলাপ করে দিয়ে। রয়েছেন গুরুদাস চ্যাটার্জি, তৃণমূলের পক্ষ থেকে কথা বলবেন তিনি। বিজেপি নেতা রয়েছেন অরিজিৎ রায়। অরিজিৎ বাবু এবং গুরুদাস বাবু, আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি গুরুদাস বাবু আপনার কাছে আসবো। এই যে আসানসোলের সিবিআই বিশেষ আদালতে, সেখানে যে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হলো এবং কার্যত ভৎসনার মুখে পড়লেন সিবিআই এর আধিকারিকরা, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, এই যে কয়লা পাচার কাণ্ডে আসল যারা জড়িত তাদেরকে কিন্তু তারা যে পরে বিজেপিতে যোগদান করে তারা ক্লিন চিট নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমাদের সরকার এবারে যদি গঠন হয় ইন্ডিয়া সরকার, তাহলে কিন্তু আমরা উপযুক্ত লোকদিকে ধরে এবং সিবিআইয়ের হাতে তুলে তথ্য প্রমাণ সহ তুলে তাদের শাস্তির ব্যবস্থা করব। সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন, সিবিআই ভ্রান্ত, কলকাতা টিভির আমাদের যিনি আছেন ওনাকেও ধরে বিভিন্ন সময় আমরা দেখছি হ্যারাসমেন্ট, আজকে উকিল চেঞ্জ করে দিচ্ছে। তো কোনো তথ্য প্রমাণ থাকবে তবে তো ধরবে। তো তথ্য প্রমাণই এরা আসল জোগাড় করতে পারেনি, কেউ শুধু মানুষকে হ্যারাসমেন্ট করছে। 4 তারিখের পর আপনি সব দেখবেন দুধকে দুধ জলকে জল হয়ে যাবে, আর এদের কাছে কোনো তথ্যই নেই যে দিবে এরা। বেশ, অরিজিৎ, আপনার কি মনে হয় এই ক্ষেত্রে যেখানে সিবিআইয়ের তদন্ত প্রশ্নের মুখে উঠছে, এ রাজ্যে বাম কংগ্রেস তো বটেই, তৃণমূল কংগ্রেসও বারবার করে বলেছে যে যদি সত্যিই কেউ অপরাধী হয়ে থাকে, দোষী হয়ে থাকে, তাহলে তাদেরকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া হোক। তদন্ত এত দীর্ঘদিন ধরে কেন চলবে? আজ আদালতও সে কথাই তো বলছে। না, দেখুন, আমি এইখানে গুরুদাস বাবুর সঙ্গে একমত যে প্রকৃত দোষী মানে শুধু এদেরকে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছি বা আমরা দেখছি তারা তো নয়। এর পেছনে একটা বিরাট বড় শক্তি কাজ করেছে এবং সেটা হলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তার সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার অঙ্গুলি হিলনে এবং তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এটা সংগঠিত হয়েছে।
তাই আমরা চাই শুধু যাদের এদেরকে যারা মানে না, এটা তো আপনি বলছেন রাজনৈতিক বক্তব্য, গঠন হয়েছে, এটা তো একটা রাজনৈতিক বক্তব্য। অরিজিৎ, এটা তো একটা রাজনৈতিক বক্তব্য। আপনি মনে করছেন, আপনি মনে করলেই তো তদন্তকারী সংস্থারা তাদের পেছনে দৌড়বেন এমনটা হতে পারে না। যদি সেটা হয় তাহলে আবার তৃণমূল কংগ্রেসের যা অভিযোগ যে সিবিআই ইডি আপনাদের কথাতে চলে, সেটা প্রমাণিত হয়ে যাবে। আপনি মনে করতেই পারেন, কিন্তু তদন্তকারী অফিসাররা তো এদেরকে, আপনি যাদের কথা বললেন তাদের মধ্যে একজন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেনি, অরিজিৎ বলেনি, আমি আপনার কাছেই আসবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বারবার হাজির, তাকে ডেকেছে যখনই তিনি তদন্তের সম্মুখীন হয়েছেন, যাচ্ছেন, জিজ্ঞাসাবাদ করছেন। যদি তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ সেভাবে থাকতো তাহলে কি তিনি এত দ্রুত বাইরে ঘুরতে পারতেন? এটা যেমন একদিকে, আবার বাম কংগ্রেসের বক্তব্য যে কোথাও গিয়ে আপনাদের সঙ্গে তৃণমূলের সেটিং আছে, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে রাখা হয়েছে। বলুন এবার। না, সেটা কখনোই না। দেখুন, চার্জ গঠন হওয়াটা আপনারাও জানেন, আইনগতভাবে যারা অভিযুক্ত তাদের সবারই উপস্থিতি না হলে চার্জ গঠন হয় না। এবারে সেখানে যদি দুজন না এসেছে তো সেখানে স্বাভাবিকভাবে আজকে চার্জ গঠন হয়নি। এ তো না আসার কারণ হিসেবে তাদের আইনজীবী কি বলেছে সেটা নিশ্চয়ই আপনি জানেন। কোথায় দেখছেন নেগেটিভ? না, তাদের আইনজীবী কি বলছেন সেটা নিশ্চয়ই জানেন, যে যাদের এই যে দুই অভিযুক্ত নারায়ণ খড়কা এবং জয়দেব মণ্ডল, তাদের আইনজীবীদের অধিকাংশই বলছেন চার্জশিটের কপি পাননি। তার মানে এই তদন্ত নিয়ে সিবিআই কতটা সিরিয়াসলি তদন্ত করছে সেটা নিয়ে তো প্রশ্ন উঠে যাচ্ছে, তাই নয় কি গুরুদাস বাবু? অমিত শাহকে এবারে যিনি এসেছিলেন, অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে পৌঁছাতে গেছিল, আমরা সেই আপনাদের মাধ্যমে প্রকাশ করেছিলাম যে তাকে পৌঁছাতে গিয়েছিল কে, তাহলে অরিজিনাল কয়লা চোর কারা? সিআইএসএফ থাকা সত্ত্বেও যদি কয়লা চুরি হয় তাহলে তো আমরা সিআইএসএফ সেন্ট্রাল ফোর্স, তাদেরকে কেন বারণ করছেন? আর আমরা এয়ারপোর্টে দেখেছিলাম অমিত শাহকে ছাড়তে গেছেন একজন বিখ্যাত কয়লা মাফিয়া। তো অরিজিৎ বাবুর এসব কথা সাজে না, কারণ আমাদের সিএম বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ দেখে। হ্যালো, সিআইএসএফটা তাহলে রাখার দরকার কি? তুলে নিলেই পারেন, তাহলেই তো সিআইএসএফ এর উপর দোষ চাপাতে পারতাম না আমরা। গরু পাচার হচ্ছে বলছে বাংলাদেশ এখানে আছে, তাহলে আপনাদেরকে আমরা কি ভরসা করব? আপনারা ওভারঅল রাজ্যে ল অ্যান্ড অর্ডার, পুলিশ প্রশাসনের ম্যাটার এবং পুরো ব্যাপারটা, এই পুরো কয়লা চুরিটা রাজ্যের সরকার এবং রাজ্যের প্রশাসনের কয়লা যেখানে ওঠে, না কয়লা যেখানে উত্তোলন হয় সেই যে কলিয়ারির সমস্ত অঞ্চলটাই, সেটা সিআইএসএফ দেখে আপনার কাছে কি ইয়ে আছে, তারপরে বাইরে বেরোয়। তো সেই বাইরে বেরোনো চালান থেকে আরম্ভ করে যাবতীয় চেক করে পাঠান, তাহলেই তো কয়লা চুরি বন্ধ হবে। যেখানে সিবিআই এর দিকে আঙুল তুলছেন, সিবিআই যথেষ্ট নিরপেক্ষ, তাই এখানে কেন্দ্রীয় সরকারের যারা আছে সেখানে বিভিন্ন কলিয়ারির জিএম থেকে শুরু করে বিভিন্ন অফিসিয়াল তারাও কিন্তু গ্রেপ্তার হয়েছেন। এটা এই থেকে প্রমাণিত যে সিবিআই তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষ, তারা কখনো এখানে দ্বিচারিতা করেনি। যে শুনুন, অজিত পাওয়ার থেকে আরম্ভ করে যারা আপনাদের দলে যে মোদি ওয়াশিং পাউডার মেখে সাদা হয়ে গেলেন, অথচ আমাদের যারা নির্ভীক সংবাদ মাধ্যমে কলকাতা টিভির এডিটর, তাকে শুধু নিজে জেলে ভরা হলো, কোনো প্রমাণ পাচ্ছে না, এখন উকিল চেঞ্জ করে বেড়াচ্ছে। আপনার কাছে কি খবর আছে মশাই? তো আপনারা মানুষ বুঝে গেছে যে আপনাদের সিবি ইডি এইসব নিয়ে আপনাদের কারবার। মুখ্যমন্ত্রী এতটাই ডিক্টেটরশিপ, উনার মধ্যে এতটাই ডিক্টেটরশিপ যে সামান্য যদি কেউ দু একটা কার্টুন আঁকছে তাকে জেলে ভরছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় যদি কেউ একটা কোনো কার্টুন দিচ্ছে, আমাদের প্রধানমন্ত্রী সেটা অ্যাপ্রিসিয়েট করছেন, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছেন, তার পোস্টকে শেয়ার করছেন, এক্স হ্যান্ডেলে শেয়ার করছেন। আর আপনাদের মুখ্যমন্ত্রী মানে এতটা অসহনশীল যে সামান্য ছোট যারা সোশ্যাল মিডিয়া বা যারা আর্টিস্ট আছেন তাদের যাদের কিছু কার্টুন আছে তাদেরকে আপনারা জেলে ভরছেন। আপনাদের হলো এটাই নীতি, তৃণমূল কংগ্রেসের এবং তার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই নীতি। শুনুন,
আমার কাছে তথ্য আছে, আমার মোবাইলে আছে। আপনার রাজনীতি করলে সহনশীল হতে হবে। আপনার নেত্রীর হাতে রাজ্যের শাসনভার, আপনি বললেন রাজ্যের শাসন করতে, তাই অরিজিৎ পেশেন্স রাখতে হবে। রাজনৈতিক কথা যেমন রয়েছে, পাশাপাশি আপনি আদালতের কথাকে তো অস্বীকার করতে পারবেন না। তার মধ্যে সহনশীলতা দেখুন। অরিজিৎ প্লিজ একটু শুনুন, আদালত তো বলছে সিবিআই তদন্ত নিয়ে, আদালত রাজনৈতিক দল তারা রাজনীতির কারণে, অরিজিৎ প্লিজ একটু ধৈর্য রাখুন, শুনুন। রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস, রাজনৈতিক দল সিপিএম, সিপিআই বলুন, কংগ্রেস বলুন, সবাই তারা রাজনৈতিক মতবাদ দিচ্ছে, প্রশ্ন তুলছে একটা বিষয়। কিন্তু যখন আদালত প্রশ্ন তুলছে, সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলছে, ভৎসনার মুখে পড়তে হচ্ছে আদালতের সামনে, তখন কি মনে হচ্ছে? তখনও আপনারা বলে যাবেন যে সিবিআই নিরপেক্ষভাবে তদন্ত করছে? হাউ লং, তদন্ত কতদিন ধরে চলবে? অনুপ মাঝি যারা মূল অভিযুক্ত, তারা যান আর আদালত থেকে জামিন পেয়ে যান মুহূর্তের মধ্যে। অথচ আপনি যেই বলছেন ইসিএল এর যারা কর্তারা রয়েছেন, এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা দিনের পর দিন, বছরের পর বছর জেল খেটে যাচ্ছেন। 2020 সাল থেকে এই কয়লা মামলা তদন্ত চলছে। তো এটা তো শেষ হওয়ার প্রয়োজন। যেটা বলছিলেন ডিক্টেটরশিপ, আপনি দেখবেন রাজনাথ সিং। গুরুদাস বাবু প্লিজ, গুরুদাস বাবু অরিজিৎকে বলতে দিন, আমি আসবো আবারও। আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। যদি কেউ জেলে আছেন সেটা সম্পূর্ণ তদন্তের ভিত্তিতে, বিচারকের নির্দেশে। আর যদি কেউ বেলে আছেন সেটাও মহামান্য আমাদের উচ্চতর আদালতের নির্দেশের ভিত্তিতে। তাই এখানে আমাদের ব্যক্তিগত মতামতের কোনো বিষয় নেই। বেশ, আমরা একটা বিরতিতে যাবো, বিরতির পরে আবারও ফিরে আসবো অরিজিৎ এবং গুরুদাস বাবু, আবারও আসবো। বিরতি নিই, একটা বিজ্ঞাপনী বিরতি নিতে হবে, নাহলে এই অনুষ্ঠান চালাতে পারবো না। একটা বিজ্ঞাপনী বিরতি নিই, বিরতির পরে ফিরে আসবো, সঙ্গে থাকবেন। ফিরলাম বিরতির পর, দেখছেন নারদ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গুরুদাস চ্যাটার্জি, রয়েছেন বিজেপি নেতা অরিজিৎ রায়। আমি গুরুদাসবাবু আপনার কাছে আসবো। যে কথা অরিজিৎরা বলছে যে সিবিআই তদন্ত হোক বা কেন্দ্রীয় আরেক সংস্থা ইডির তদন্ত হোক, এই তদন্তে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু সিবিআই তদন্ত নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, খোদ আদালতই তাদেরকে ভৎসনা করছে। এবং তাহলে কি আপনারা যে অভিযোগ করছেন একেবারে ভিত্তিহীন অভিযোগ করছেন, খামোখা? না, এ তো প্রমাণিত যে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, যত রকমের এই ধরনের ইয়েরা আছে, তাদেরকে কাজে লাগিয়ে বিজনেসম্যানদের কাছ দিয়ে টাকা টানা, যারা ওষুধের পাস করলো না, ওষুধ পাস হলো না, 7 বার ফেল করলো, তাদের কাছে টাকা দিয়ে বন্ড কিনে নিয়ে তারা সাদা হয়ে গেছে। আজ মানুষের কাছে পরিষ্কার, কারণ ইডি, সিবিআই কে কাজে লাগিয়ে তাদের ফান্ডকে মজবুত করেছে, যাতে ইলেকশনে প্রচুর পয়সা খরচ করে পুরোনায় রামের নাম করে তারা আসতে পারে। আজকে তাদের ইডি, সিবিআই এদের গ্রহণযোগ্যতা কোথায় যে ঠেকেছে, সাধারণ মানুষ এদের নাম শুনলে খেপে যাচ্ছে। এটা এদের কাছে তৃণমূল একটা আঞ্চলিক দল। এই বন্ডের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে একটা আঞ্চলিক দল হয়ে যে কিভাবে টাকা নিয়েছে। আপনারা বিজেপির বিচার করবেন, আর আপনারা আঞ্চলিক দল, সামান্য একটা রাজ্যে আছেন, পশ্চিমবঙ্গে। এই অহংকারের রাবণের পতন হয়েছিল। একটা আঞ্চলিক দল যখন দুটো আপনাদের সিট ছিল, লালকৃষ্ণ আডবাণী আর বাজপেয়ী ছিল, তখন আপনাদের দুটো সিট ছিল। আজ আপনারা বসে আপনাদের অহংকার বেড়ে গেছে। এই অহংকারের জবাব বললেন, ওই জন্য আপনাকে মনে করিয়ে দিলাম। না, এটা আত্মঅহংকার আপনাদের। যদি ভারতবর্ষে থাকতেন তাহলে কি করতেন? মধ্যে থাকবেন না। জনগণই শেষ কথা বলবে, অপেক্ষা করুন। এটা সবাই, সাধারণ মানুষ সবাই দেখছে। একদমই তাই। ওই আমাদের বিরোধী দলনেতা যে কথা বলেছেন যে ডিয়ার লটারি থেকে শুরু করে, না অরিজিৎ, এই যদিও আজকে আমাদের বন্ড নিয়ে অনুষ্ঠান নয়, ইলেকট্রাল বন্ড নিয়ে অনুষ্ঠান নয়, কিন্তু একটা কথা এখানে বলতেই হয়, যেখানে নিয়মই করেছিলেন কোন সংস্থা থেকে চাঁদা নিতে গেলে বন্ডের মাধ্যমে নিতে হবে, তো সেখানে তৃণমূল কংগ্রেস নিয়েছে বন্ডের মাধ্যমে চাঁদা। কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ যে আপনারা এই সমস্ত বেসরকারি সংস্থাগুলোকে চাপ দিয়ে, এই বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের নামে চাপ দিয়ে তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন, সেটাই গুরুদাস বাবু বলছেন।
এটা আপনাদের বিরুদ্ধে অভিযোগ, কারণ দেশের যে তদন্তকারী সংস্থাগুলো তো বিজেপির হাতে, সিবিআই থেকে ইডি, ইনকাম ট্যাক্স সব তো আপনাদের হাতে। কোনো ভিত্তি নেই। যখন অজিত পাওয়াররা যখন বিরোধী দলে ছিল, অন্য দলে ছিল, তখন তাদের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। বিজেপিতে এলেই ওয়াশিং মেশিন, তাদের বিরুদ্ধে দুর্নীতি মামলাই বন্ধ হয়ে যাচ্ছে। অজিত পাওয়ারের স্ত্রীর বিরুদ্ধে ইনকাম ট্যাক্স মামলা বন্ধ করে দিলেন। বিরোধীদের তো বলার সুযোগ আপনারাই করে দিচ্ছেন। আমি এখনো বলছি আপনারা সংবাদ মাধ্যম আপনারা খবর রাখুন। না খবর রেখেই তো বলছি, নাহলে তো এমনি বলছি না। আমি আপনাকে একের পর এক উদাহরণ দিচ্ছি, যেখানে কেন্দ্রীয় সিকিউরিটি সংস্থা সিআইএসএফ যখন বিভিন্নভাবে পদক্ষেপ নিচ্ছে, সেখানে এই আসানসোল তথা এই শিল্পাঞ্চলের যে সমস্ত তৃণমূলের কয়লা মাফিয়া এবং দুষ্কৃতীরা আছে, তারা কিভাবে গিয়ে সিআইএসএফ এর উপর হামলা করে, সেই খবরগুলো আপনারা দেখিয়েছেন। সেই খবরগুলোতে একবার আলোকপাত করুন। আমরা খবর কি দেখাচ্ছি, আপনি কি সারাক্ষণ বসে দেখেন অরিজিৎ? আমি এখানে আপনাকে ডিফার করছি, আমরা কি খবর দেখাচ্ছি আপনি কি দেখছেন? দেখেন না তো। হ্যাঁ, 27 জুন প্রধানমন্ত্রী আক্রমণ করেন অজিত পাওয়ারকে, আর জুলাই মাসের 1 তারিখে গিয়ে বিজেপির সঙ্গে জোট এবং মন্ত্রী হয়ে গেলেন 4 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী। আর আপনি বলছেন আমরা কি খবর দেখাবো না দেখাবো, এটা কি আপনি ঠিক করে দেবেন? অন্তত এখনো পর্যন্ত এটা ঠিক করতে পাচ্ছেন না আপনারা আমাদের চ্যানেলে। না আপনি বলছেন তো আপনারা দেখান। আমি তো অরিজিৎ আপনি বলছেন, অন এয়ার বসে বলছেন আপনারা সেই খবরগুলো দেখান। এটা তো আপনি ঠিক করে দেবেন না আমরা কি খবর দেখাবো না দেখাবো। নিশ্চয়ই দেখান, আমরা বলছি তো, আমরা তো দেখিয়ে দিচ্ছি। না নিশ্চয়ই, কিন্তু আমাদের কার ছবি আপনি দেখাতে পারবেন? অরিজিৎ, আমি অজিত পাওয়ার শুধু একমাত্র অজিত পাওয়ারের কথা বললাম। এরকম অনেক পাওয়ার রয়েছেন যারা পাওয়ারের কাছাকাছি গেলেই তাদের সমস্ত অভিযোগ বিলীন হয়ে যাচ্ছে, আবার যেই তারা সঙ্গ ত্যাগ করছেন তদন্ত শুরু হয়ে যাচ্ছে। সেই কারণেই না বিরোধীরা অভিযোগ করার সুযোগ পাচ্ছেন। অজিত পাওয়ার, হেমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, আর কত নাম বলবো, এ রাজ্যে শুভেন্দু অধিকারী। আর আজকে তো সিবিআই এর বিশেষ আদালত, আসানসোলে সিবিআই এর বিশেষ আদালত, তিনি প্রশ্ন তুলছেন। অরিজিৎ, আসানসোলে বিশেষ সিবিআই আদালত, সুপ্রিম কোর্টও নয়, তিনি বলছেন যে যেভাবে তদন্ত হচ্ছে আর কতদিন এইভাবে তদন্ত চলতে পারে। আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হোক বা যারা অভিযুক্ত আছেন তারা, আন্ডার সাবজুডিস, আদালত সেটা দেখছে, আপনাকে একটা উদাহরণ দিয়েছি, আপনি নিশ্চয়ই উদাহরণটা জানেন, আরেকবার একটু চর্চা করে নেবেন। যদিও আজকে আমার আর সময় নেই, আমাদের খুবই সীমিত সময়। ধন্যবাদ জানাবো আমাদেরকে সময় দেওয়ার জন্য গুরুদাস বাবু এবং অরিজিৎ, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। পরবর্তীতে কোনো এক সময় হয়তো আবারও এই নিয়ে আলোচনা চলতে থাকবে। আজকের মধ্যে এখানেই শেষ করছি। নারদ নারদ দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।